পৃথক মামলায় শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম গ্রেপ্তার। বিতর্কিত সাংবাদিক শ্যামল বাবু ডিবিতে মঙ্গলবার তোলা হবে আদালতে। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশি জীবন, 12,000 বর্গফুটের রাজপ্রাসাদ। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণের দরকার কি? প্রশ্ন ফখরুলের, দ্রুত নির্বাচনের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। 71 ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবির এবং সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। রাতে রাজধানীর মহাখালীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হন শাহরিয়ার কবির। শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের 833 নম্বর রুম থেকে তাকে যাত্রাবাড়ি থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি পুলিশি হেফাজতে আছেন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ও 2014 সালে দ্বিতীয়বার নির্বাচিত হন সুজন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামা অনুসারে গত 15 বছরে নুরুল ইসলাম সুজনের অস্থাবর সম্পত্তি বেড়েছে 32.54 গুণ। একই সঙ্গে আয় বেড়েছে 13.74 গুণ। বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকায় ডিবি অফিসে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে আটক হন তারা। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। আরও জানাচ্ছেন মানিক শিকদার। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত অনেকেই গা ঢাকা দেন। 6 আগস্ট জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আখাউড়া সীমান্ত দিয়ে পাড়ি দিতে চাইলে তাকে ফিরিয়ে দেয়া হয়। এবার বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবুকে সাথে নিয়ে ভারতে যেতে ব্যর্থ হন শ্যামল। সোমবার সকাল 6টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কার সহ তাদের আটক করে এলাকাবাসী দেয়া হয় পুলিশ হেফাজতে। মোজাম্মেল বাবু আর শ্যামল দত্ত এই তেল বা সাংবাদিকতার কারণে দেশ রাজ্যে বাড়া হয়েছে। সঠিক কোন তথ্য আমরা পাই না। এরা তেল বা সাংবাদিক স্থাপকতার পরিমাণ এত বাড়াইছে, এই স্থাপকতা করতে করতে ওনারা এটাকে দুমড়ে মুখে শেষ করে দিতে এবং ওনারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থেই কাজ করে। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় আছে মোজাম্মেল বাবুর নাম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমকে বিবেকহীন কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করেছেন কিছু সাংবাদিক। এদের মধ্যে অন্যতম শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। সাংবাদিকতা পেশাকে শুধু বিতর্কিত করেননি, আওয়ামী লীগ সরকারের তোষামোদি আর বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে করেছেন নিজেদের স্বার্থ সিদ্ধি। এই দুই সাংবাদিক আটকের পর তদন্তের মাধ্যমে যথাযথ বিচার চেয়েছেন সাধারণ মানুষ। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদিন আগেও এভাবেই কথা বলেন নিজেদের মিডিয়ায়। তারা বেছে বেছে এগুলিকে আক্রমণ করার মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিটি প্রেস কনফারেন্সে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ বিতর্কিত সাংবাদিকদের তোষামোদি সাংবাদিকতাকেই প্রশ্নের মুখে ফেলে। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। সুপ্রিয় দর্শক, 2007 সালে 21 টেলিভিশনের একজন উপস্থাপক ও কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চাটুকারিতার দৌড়ে এগিয়ে যান মোজাম্মেল বাবু। 21 ছেড়ে যমুনা, পরে 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হয়ে গড়ে তোলেন সাংবাদিকতার নতুন সিন্ডিকেট।
এডিটর্স গিল্ডস নামে একটি সংগঠন করে নিজেদের পছন্দের আলোচক নিয়ে শেখ হাসিনার প্রশংসায় ব্যস্ত থাকতেন বাবু। বাংলাদেশের সবচেয়ে সুখের দিকটা হচ্ছে আমরা সবাই সব জানি, মানে রোগ যে খুব বেশি অজানা তা না। শেখ হাসিনাকে খুশি করে সাংবাদিকতার বাইরেও বিভিন্ন ধরনের ব্যবসা বাগিয়ে নিয়েছেন। ভারতীয় ব্যবসায়ী আদানি গ্রুপের সাথেও ছিল বাবুর সখ্য। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও বাগিয়ে নিয়েছেন। তেজগাঁওয়ের শিল্প প্লটে 1 বিঘা জমি আছে। প্লট বাগিয়ে নিয়েছেন উত্তরাতেও। ক্ষমতার দাপটে সংরক্ষিত আসনের কোটায় নিজের স্ত্রীকে বানিয়েছেন সংসদ সদস্য। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত আর মোজাম্মেল বাবুর সিন্ডিকেট জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বেও ছিল। সাংবাদিকতার পেশা পোশাকে পরিণত করে জনগণের বিপক্ষে ছিল তাদের অবস্থান। মূলত চাই হচ্ছে আমাদের প্রোটেকশন। দেশ উচ্ছন্নে গেলেও হর হামেশা মদ ও পার্টি নিয়ে উৎসবে মেতে উঠতেন এই সাংবাদিক নামধারীরা। এই 2 সাংবাদিক আটক হওয়ার পর সাধারণ মানুষ এভাবেই প্রতিক্রিয়া জানান। স্বৈরাচারের যে শাসন কাঠামো, এর মধ্যে সবচেয়ে বেশি হেল্প করেছে মিডিয়া। মোজাম্মেল বাবু এরা সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে এবং সাংবাদিকতার যে স্পিরিটটা তারা নষ্ট করেছে। গভর্নমেন্টের সাথে তাদের যদি সখ্যতা পাওয়া যায় অবশ্যই তাদের বিচারের আওতায় আনা উচিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যেন আর কলুষিত না হয়, সাংবাদিকতাও যেন হয় জনমুখী, এ দাবিও সাধারণ জনতার। আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পাচার করা অর্থে সিঙ্গাপুরে বেশ আয়েশেই দিন কাটছে ব্যাংক লুটেরা এস আলম ও তার পরিবারের সদস্যদের। দেশটিতে 3টি বিলাসবহুল হোটেলের মালিক তারা। জায়গা কিনে 12,000 বর্গফুটের এলাকায় গড়ে তুলেছেন প্রাসাদের মতো বাড়ি। সিঙ্গাপুরে এস আলমের বিনিয়োগ কমপক্ষে 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় 6,500 কোটি টাকা। ওমর ফাহিমের রিপোর্ট। বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্যাংক খেকো সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। সিঙ্গাপুরের জালান মেরলিমাউতে এই প্রাসাদ বাড়ি। 2019 সালে 12,260 বর্গফুট জমিতে এটি নির্মাণ করেন এস আলম, যার বাজার মূল্য 30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, যা প্রায় 293 কোটি টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে 3টি হোটেল ও রিটেল স্পেসে প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন, বাংলাদেশি মুদ্রায় যা 6,510 কোটি টাকা। যখনই একটা পুঁজি আরেকটা দেশে চলে যায় তখন তাদের অর্থনীতির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তারা ব্যাংকে রাখুক বা বাড়ি করুক, আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেগুলো আমাদের মনে হয় যে বিশ্লেষণ করে এটা আনার ব্যাপারে প্রথম আন্তরিক হতে হবে, তারপরে পদক্ষেপ নিতে হবে। দেশটির লিটল ইন্ডিয়ায় প্রায় 248 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে হিলটন গার্ডেন ইন বা পূর্বের গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর, সেরাঙ্গুনে 90 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার দামে হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনা এলাকায় 170 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের ইবিস নোভেনা হোটেল কিনেছেন এই অলিগার্ক। এছাড়া 135 মিলিয়ন ডলার ব্যয়ে 27,179 বর্গফুটের রিটেল স্পেসও কিনেছেন তিনি। ব্যাংকিং খাতে যে বিশাল দুরবস্থা ছিল তারও কিন্তু পুরো লুটপাট করা অর্থ সব সিংহভাগ কিন্তু দেশের বাইরে পাচার হয়েছে। পুরনো কানালি লজিস্টিক্স বা উইলকিনসন ইন্টারন্যাশনাল, ক্যানোপাস 2, টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল নামের 4টি কোম্পানির মাধ্যমেই এসব সম্পদ কিনেন এস আলম। সব আর্থিক লেনদেন নিষ্পত্তি হয় সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে। সিঙ্গাপুরে অর্থ পাচারে হুন্ডি এবং চিনি আমদানির এলসিতে ওভার ইনভয়েসিং করেছেন এস আলম। যে দেশি অর্থ পাচার হোক না কেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা, চিহ্নিত করা, পাচার যে কোথায় পাচার হয়েছে সেটা চিহ্নিত করা, যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দেশে ফেরত নিয়ে আসা বা দেশে থাকলে বিচারের আওতায় মুখোমুখি করা। আমাদের আইন অনুযায়ী তার 3 গুণ জরিমানা সহ 14 বছরের কারাদণ্ডের বিধান কিন্তু আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত 1 সেপ্টেম্বর তদন্ত শুরু করেছে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদ জনগণের দরকার কি, এই প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধন করতে হলে নির্বাচিত সংসদের মাধ্যমেই করতে হবে। নতুন দল গঠন নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মাহিলা ইসলামী রিপোর্ট।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি জেএসডি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আপাতত রাষ্ট্র পরিচালনার জন্য। তারা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে তা জনগণ মেনে নেবে না। সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। ফখরুল বলেন, রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আনতে হলে তা জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এজন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন। শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে। অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান ফখরুল। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান ফখরুল। সে সময় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জুলাই সহিংসতার তদন্তে ঢাকায় জাতিসংঘের তথ্যানুসন্ধান দল সংগ্রহ করবে সাক্ষ্য প্রমাণ। আবার আমন্ত্রণ একুশের সংবাদে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নৃশংসতার তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। নিহতদের স্বজন, আহত এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবে প্রতিনিধি দলের সদস্যরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে তারা কথা বলবেন সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। 8 সদস্যের তথ্যানুসন্ধান এই দলের অনেকেই এরই মধ্যে পৌঁছে গেছেন ঢাকায়। বাকিরা আসছেন কয়েকদিনের মধ্যেই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্তের কাজ। মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ উদ্ঘাটন, দায় দায়িত্ব চিহ্নিতকরণ এবং এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। A fact-finding mission from the UN Human Rights Office is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between the 1st of July and the 15th of August. The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. তথ্যানুসন্ধান প্রক্রিয়া কঠোরভাবে গোপনীয় রাখবে আন্তর্জাতিক এই দলটি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং উস্কানিমূলক বক্তব্য প্রদানের মামলায় গ্রেপ্তার 2 পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ওই 2 পুলিশ সদস্য নায়েক সজীব সরকার এবং কনস্টেবল সোয়াইবুর রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন সহ সারাদেশি পুলিশ লাইনগুলোতে বিদ্রোহ গড়ে তুলতে নির্দেশনা ও টাকা দিয়েছিলেন পুলিশের শীর্ষ কর্তারা। ওই কর্মকর্তারা হাসিনা সরকারের পতনের পর পুলিশ লাইনে অবস্থানরত কর্মকর্তা ও সদস্যদের উস্কে দিতে নির্দেশনা দেন সোয়াইব সহ আরও কয়েকজনকে। সোয়াইব জিজ্ঞাসাবাদে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। শাহজাহানপুরে সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে পবিত্র কোরআনের তাফসির আলোচনা, মিলাদ মাহফিল, দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ছাত্রছাত্রীদের জন্য দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন মনসুর চাবসি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত,
সৈয়দ আহমেদ মারুফ, পাকিস্তানের হাই কমিশনার সহ আরও অনেকে। সারা দেশে দৃষ্টি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা বিভিন্ন বয়স ভেদে কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম্পিউটার ট্রেনিং, আইটি এবং বাংলা ও ইংরেজি ভাষার রচনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পৃথক মামলায় শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম গ্রেপ্তার। বিতর্কিত সাংবাদিক শ্যামল বাবু ডিবিতে মঙ্গলবার তোলা হবে আদালতে। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশি জীবন, ১২,০০০ বর্গফুটের রাজপ্রাসাদ। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণের দরকার কি? প্রশ্ন ফখরুলের। দ্রুত নির্বাচনের দাবি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।